নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। আজকে ভারতীয় সেনাবাহিনীর কাছে সত্যি একটি গর্বের দিন, কারণ যেভাবে ভারত আজ পাকিস্তানকে তার দেশে গিয়ে, অর্থাৎ পাকিস্তানে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে যেভাবে একের পর এক মিসাইলে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বা গুড়িয়ে দিয়েছে, এক কথায় তা অনবদ্য। একেবারে সারপ্রাইজিং এলিমেন্ট যাকে বলা হয়, কারণ আমরা গোটা দেশ তাকিয়েছিল ভারত কবে এই প্রত্যাঘাত করবে। আর ঠিক গতকাল মধ্যরাত্রে যখন এই ভারতের তরফ থেকে ভারতের রাফায়েল, সুখোই একের পর এক মিসাইল ছুটতে থাকলো এবং 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল ভারত, তারপর থেকে একটা জিনিস পরিষ্কার যে গোটা বিশ্বমঞ্চে পাকিস্তানকে আরও একবার প্রমাণ করে দেওয়া গেল যে জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের মদতদাতা আর কেউ নয়, শুধুমাত্রই পাকিস্তান, পাকিস্তান আর পাকিস্তান। এবং আজকের সারা দিন গোটা দেশে এই একটা বিষয় আলোচনা হচ্ছে। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের যে জঙ্গি হামলা হয়েছিল, যেখানে ধর্মীয় পরিচয় জেনে সব মিলে 26 জন অর্থাৎ 25 জন সাধারণ নাগরিককে নৃশংসভাবে যে হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন এই সন্ত্রাসবাদীরা, তার আজ মোক্ষম জবাব। এবং মধ্যরাত্রে এই অপারেশন সিন্দুর যাকে বলা হচ্ছে, কেন সিন্দুর বলা হচ্ছে বলুন তো? এই সিন্দুর আমরা বলি মাথার সিঁদুরকে, কারণ এই মাথার সিঁদুর এই 22শে এপ্রিল জঙ্গিরা তাদের স্বামীদের মেরে সেই মাথার সিঁদুর উড়িয়ে দিয়েছিল। আজ তারই জবাব দিল ভারতের সেনাবাহিনী। তাই শুরুতে আজকে যারা মারা গিয়েছেন 22 তারিখে পহেলগাঁও জঙ্গি হামলায়, তাদের প্রতি সমবেদনা রাখিয়ে এটাই বলতে হবে যে গোটা দেশ আজ সত্যি গর্ব করার দিন, যে গোটা বিশ্বমঞ্চে ভারত দেখিয়ে দিল যে ভারত সামরিক অস্ত্রে যুদ্ধে কতটা এগিয়ে পাকিস্তানের থেকে। তাই শুরুতে আজকে এই অপারেশন সিন্দুর কেন, কিভাবে এবং গোটা এক্সিকিউশন কিভাবে হলো, তার প্রথম প্রতিবেদন আমরা তুলে ধরব আমাদের পর্দায়। 22 এপ্রিল 2025 পহেলগাঁওয়ের বৈসরানে বেছে বেছে খুন করা হয় 25 হিন্দু পর্যটককে। সেদিন সেই মুহূর্তে মুছে যায় নিহতর স্ত্রীদের কপালের সিঁদুর। সেদিনই গোটা ভারত শপথ প্রতিশোধের। পহেলগাঁও হামলার জবাব দিতে ফুঁসছিল গোটা ভারত। বিহারের মধুবনীতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন এমন শাস্তি দেওয়া হবে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। 7 মে রাত 1:44 পহেলগাঁও হামলার 15 দিনের মাথায় ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানালো, ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्रवाई को इसी संदर्भ में देखा जाना चाहिए। পাকিস্তানের 4টি এবং পাক অধিকৃত কাশ্মীরের 5টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। तो लोअर प्लेट में रहता हूँ, सामने जो है ना गोले बजे 4-5। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। সূত্রের খবর, সামরিক অভিযানের নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। হিন্দু শাস্ত্রমতে সিঁদুর হিন্দু সধবা নারীর চিহ্ন, সধবা নারীর সর্বক্ষণের ভূষণ।
সন্ত্রাসবাদীরা এই সিঁদুরে মুছে দিয়েছিল নিহত স্ত্রীদের মাথা থেকে। প্রাণাধিক সেই মানুষগুলোকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু হত্যাকারীকে বধ করে সেই শোকের আগুনে একটু হলেও শান্তি ফেরানো গেল, এরকমই মনে করছেন সমাজকর্মীরা। এর আগে একাধিক সামরিক অভিযান হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর বহু জয়গাথা গাওয়া হয়েছে, কিন্তু কোনো সামরিক অভিযানে এভাবে নারীর আবেগ মিশে যায়নি, যা হলো অপারেশন সিঁদুরে। নিউজ টাইম। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। স্বাগত আপনাকে শ্রীবাস্তব সাহেব। গতকাল আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন যখন আমরা এই মক ড্রিল নিয়ে আলোচনা করছিলাম, এবং আপনি একটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছিলেন, যেখানে বলেছিলেন দিস ইজ সারপ্রাইজ এলিমেন্ট। ভারতের সামরিক স্ট্র্যাটেজি অর্থাৎ রণকৌশল কখন কোথায় কিভাবে হবে, এটা সবসময় সারপ্রাইজিং রাখা, কারণ শত্রুদের কাছে এটা একটা অজানা হওয়া উচিত, আর সেটাই কিন্তু গতকাল মধ্যরাতে ঘটেছে। এবং যেভাবে হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা এবং জৈশে মোহাম্মদ এই তিনটি জঙ্গি সংগঠনের ঘাঁটিকে একেবারে গুড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছে ভারত, এবং লাইন অফ কন্ট্রোল ট্রুপকে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, স্কাল্প মিসাইল, হ্যামার বোম এবং তাজিকোস ড্রোন, অর্থাৎ প্রত্যেকটা অত্যাধুনিক অস্ত্র। আজকে আমি এটাই আপনার কাছ থেকে জানতে চাইব যে সারপ্রাইজ এলিমেন্টের কথা আপনি কালকে বলেছিলেন এবং বলতে চাইছিলেন না, বলে ফেলেছিলেন, কারণ যদিও এটা পুরোটাই কনফিডেন্সিয়াল একটা জিনিস, কারণ এই ধরনের জিনিস সবসময় সব প্রকাশ্যে আসা উচিত নয়। অর্থাৎ গতকাল যে স্ট্র্যাটেজি ভারত তৈরি করেছিল এবং পাকিস্তান হয়তো বুঝে উঠতে পারেনি মধ্যরাতে, তখন তারা হয়তো খুব সুখনিদ্রায় ছিল, এবং তারপরে পিওকেতে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে যেভাবে ভারত আজ গুড়িয়ে দিল, কিভাবে আপনার ব্যাখ্যা, আমি প্রথমটাই জানতে চাইব যে কি স্ট্র্যাটেজি, কি ব্যাখ্যা এবং কি বার্তা পাকিস্তানকে? দেখুন, সকাল থেকে আজকে রাত মানে সকাল 1:40 থেকে আজ পর্যন্ত 12টা ঘন্টা থেকে বেশি হয়ে গেছে, আর অনেকগুলো কথা বলা হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা আপনার ভিউয়ার যারা আছেন আমাদের চ্যানেলের, ওরা জানতে পেরেছেন কি হয়েছিল, রাইট? আমি কিন্তু আজকে কি লাস্টে আপনি যখন কথা বলছি 9টার সময়, অ্যাপ্রক্স 9টার সময়, আজকে কি আছে আর কালকে কি সিচুয়েশন নর্মাল নয়। সিচুয়েশন ইজ নট নর্মাল অন দ্য লাইন অফ কন্ট্রোল, রাইট? এর থেকে বেশি আমি কি বলবো, আমরা এখনো যুদ্ধ যেটা স্টার্ট করেছে ইন্ডিয়া, আজকে 1:45-এ ওটা শেষ হয়নি। পাকিস্তানের আর্মি এখনো হার মানেনি। ওদের পলিটিক্যাল যেটা গ্রুপ আছে, ওরা পাকিস্তান আর্মি চিফের উপর ওরা নিজের দাবি যেটা আছে কি তুমি শান্ত হয়ে যাও, লেট ইট বি এ পলিটিক্যাল সলিউশন, ওরা করতে পারেনি। তার মানে কি হলো? তার মানে হলো আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে কি পাকিস্তান আর্মি কোথায় কি করে রেসপন্স দিচ্ছে। আপনাকে বলে রাখি, এই লাইন অফ কন্ট্রোলে তো দুদিকেই, আমাদের তরফ থেকে ওদের তরফ থেকে তো গোলাবারি হবে, হচ্ছে, অনেক লোক সিভিলিয়ান মারা যাবেন এদিকে ওদিকে, কেন ওরা এখন ফায়ারিং করছে উইথ স্নাইপার রাইফেল, অনেক রেঞ্জ আছে, অনেকগুলো জিনিস আছে, রাইট? ওরা চুনে চুনে, কিন্তু আমরাও রেসপন্স দিচ্ছি। তো এই লাইন অফ কন্ট্রোলে যদি কোনো গড়বড় হয়, ওটা কোনো বড় জিনিস নয়। সব থেকে বড় জিনিসটা হলো যেটা আজকে যদি আপনি বলেন এই 9টা টার্গেট সিলেকশনের মধ্যে, তো আমাকে কি ভালো লেগেছে, আমাকে ভালো লেগেছে দুটো জিনিস। একটা মুজাফরাবাদে দুটো ক্যাম্প, যেটা হিজবুল মুজাহিদিনের ক্যাম্পটা নষ্ট হলো, আর তারপর ভাওয়ালপুর। কেন এরকম কেন আমি বলছি, এই মুজাফরাবাদের কথাটা বলি, পাক অকুপাইড কাশ্মীরে ওটা রাজধানী আছে, ওখানে আছে পাকিস্তান আর্মি 12 ইনফ্যান্ট্রি ডিভিশনের হেডকোয়ার্টার, রাইট? যেটা 10 কোর আছে পাকিস্তানের, ওর একটা ডিভিশন যেটা আছে ওটা মুজাফরাবাদে আছে, ওখানে যেখানে মাসুদ আজহারের ঘাঁটি বলা হয়, যেটা ওটা মাসুদ আজহার, আর এখন হচ্ছে হিজবুল মুজাহিদিনের সৈয়দ সালালুদ্দিন ওখানে থাকতো, ও ইউনাইটেড জিহাদ কাউন্সিলের চিফ। ওকে আমি জানি না ওকে মারা গেছে না ওখানে বেঁচে গেছে, কিন্তু এই যে 6খানা যেটা পাক অকুপাইড কাশ্মীরে, ভীমবার, চিনারি, চকৌটি, কোটলি, যেটা আছে, ভীমবের, কোটলি, মুজাফরাবাদের আপনার দুটো জায়গা, এটা সব জায়গা স্যার আপনার রিসিডুয়াল পুরনো, এটা হোল্ডিং গ্রাউন্ড ছিল।
আর আপনি যখন আমাদের রিলিজ হয়েছে আপনি দেখুন আপনারা যা দেখাচ্ছেন Satellite image। এটা অ্যাকচুয়ালি লিভিং এরিয়া ছিল, এটা আরবান এরিয়া, গ্রামের জিনিস ছিল। ওরা ট্রেন কার্ডের গুলো ওখানে থাকতো, স্পেসিফিক ঘরে থাকতো, আর চারদিকে সিভিলিয়ান গুলো থাকতো, তাই জন্য এটা ভেরি প্রিসাইজ অপারেশন হয়েছে। দ্যাট ইজ পয়েন্ট 1। আর এটা এই যে হিজবুল মুজাহিদিন মারা গেল, ও জামাত ইসলামের একটা জঙ্গি সংগঠন, তার মানে ওর ইম্প্যাক্ট আপনার বাংলাদেশেও আছে। কি তোমার জামাত ইসলাম, চারটে জামাত ইসলাম আছে আমাদের সাউথ এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এন্ড জম্মু এন্ড কাশ্মীর। এই চারজনকে মেসেজ দেওয়া হলো কি তোমরা যদি করো বাংলাদেশে আমরা ছাড়বো না। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, ভাওয়ালপুর 100 কিলোমিটার দূরে। এটা প্রথমবার হলো 99 থেকে যে পাকিস্তান একটা বগি করছিল, যারা আমরা ভীতু লোক, যারা আমরা বলছিলাম যে ওদের কাছে নিউক্লিয়ার মিসাইল আছে স্যার, ওদের কাছে অনেকগুলো গৌরী, শাহিন, এবং ভাওয়ালপুরে আরো একটা উল্লেখযোগ্য যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রশিক্ষণটা নাকি ওই ভাওয়ালপুরেই হয়েছিল। পহেলগাঁওয়েরটা হয়েছিল, তারপরে ইনি যে ছিলেন মাসুদ আজহার 2001-এ উনি রেসপন্সিবল ছিলেন আমাদের পার্লামেন্ট অ্যাটাক, রাইট। তো আজকে পার্লামেন্ট অ্যাটাকে যারা আমাদের মারা গেলেন ওদেরকেও আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি আমাদের দেশ দিয়েছে। আর এই ঠিক আছে লস্করে তয়বার যেটা আপনি দেখলেন, ওখানে তো প্রফেসর সাইদ আর হচ্ছে মুদিরকে থাকে না, উনি যেখানে কাসাব ওখানে ট্রেন হয়েছিল, হেডলি যারা ট্রেনিং নিয়েছিলেন মুদিরকে, হেডলি গেছিল, জাভেদ মির ওদের একটা লোক আছে, অনেকগুলো লোক আছে ওখানে যাদের সঙ্গে ওরা দেখা করেছিল। এখানে এই করেছিল আপনার এই তাসাবুর রানাও গেছিল, এখন যে ভারতের কাস্টাডিতে রয়েছে। ওকে মেরে ওটা একটা সিম্বলিক আছে, ও বেঁচে গেছে, ও একটা ওকে মেরে, এটা তিনটা আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম। নাম্বার 1। নাম্বার 2, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি দেখুন, মুজাফরাবাদ কোথায় আছে আর ভাওয়ালপুর কোথায় আছে পাকিস্তানে ভাওয়ালপুর, পাক অকুপাইড কাশ্মীরে মুজাফরাবাদ। এই 9 জায়গায় 25 মিনিটে, এই 9 জায়গায় আমরা যে মিসাইল গুলো ছাড়লাম এই 500 কিলোমিটার এরিয়াতে, মানে এতটা নির্ভুল কি করে সম্ভব যে যে মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে, যে হ্যামার বোমগুলো ব্যবহার করা হয়েছে, যে ক্যামিনোস ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে, তার মানে কতটা নির্ভুল, কতটা নিশ্চিতভাবে টার্গেটকে হানা করতে পারে। তাই আমরা 99-এ আমাদের যা প্রবলেম ছিল কারগিল যুদ্ধে, আমরা জানতাম না হোয়াট ইজ অন দ্য আদার সাইড অফ দ্য হিল। এবার কিন্তু ইন্টেলিজেন্স ট্রান্সপারেন্সি ছিল। তার মানে হলো আমাদের কাছে কতগুলো ওয়েপন সিস্টেম ছিল যারা বাতাসে ঘুরছিল, অনেক দিন থাকতে পারে, আর অনেক দিন, আমি নাম জানি না, আমি কিছু জানি না, কিন্তু এটা আমি বলতে পারি কি এরকম কিছু তো ছিল যেটা ওই টার্গেটগুলো, প্রত্যেকটা টার্গেটের উপর নজর রেখেছিল। আমরা 65,000 কোটি টাকা, 76,000 কোটি টাকা দিয়ে আমরা কিছু কিনেছিলাম, ওইগুলো জিনিস ইস্তেমাল হয়েছে। এইরকমই হয়েছিল আল জাওয়াহিরিকে মারা গিয়েছিল কাবুলে 2021-এ, রাইট? উনি বসেছিলেন, কাগজ পড়ছিলেন, মারা গেলেন। আমি সিরিয়া, লিবিয়াতেও এই ধরনের অস্ত্রগুলো খুব ব্যবহার হতো। অ্যাবসলিউটলি। আপনি দেখুন আজকে যারা আছেন ইন্টারন্যাশনাল ল এর কথা বলবেন, অনেকগুলো জিনিসকে ল, ইন্টারন্যাশনাল ল কি বলছে, আরে যারা কমজোর আছে না ওরা এইসব কথা বলে ল এর কথা, যারা স্ট্রঙ্গার ওদের জন্য কোনো ল নেই। আপনি বলুন ইসরায়েল যা হামাসকে মারলো কোন ল ফলো করছে, এই যে রাশিয়া ইউক্রেনে মারলো কোন করছে, এই গতকাল আপনার আবার ইসরায়েল মারলো হুতিতে, কোন ল ফলো করছে? যারা ল কোড করে ওরা জানেন, ওরা এবং আমি আরেকটা বলে দিই শ্রীবাস্তব সাহেব, ইন্টারন্যাশনাল লয়ের 51 নম্বর যে আর্টিকেল আছে সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে কোনো দেশ যদি সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয় বা হতে পারে এরকম কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলে তার প্রত্যাঘাত করার অধিকার আছে। ভারত সেই ধারাতেই আজ এই প্রত্যাঘাত করেছে, প্রত্যাঘাতের অধিকার ছিল ভারতের আইন অনুযায়ী। আমার মনে হয় কি আমরা নতুন ভারত যেটা আছে, আমাদের যে সন্তান আছে ওদের সন্তান যেটা হবে, ওদেরকে চিনতে হবে নতুন ভারত কি আছে। নতুন ভারত যদি আমরা তো থাকবো না, আওয়ার রেস হ্যাজ বিন রান, ইউ আর দ্য রাইজিং সান। আপনার যে উদয় হচ্ছে, আমাদের বেশি দিন নেই আমাদের লাইফে। এই নতুন ভারতকে চিনতে হবে। এই নতুন ভারত আছে ঘুষকে মারতা হ্যায়, এই নতুন ভারত ল বানাতা হ্যায়, এই নতুন ভারত যেটা আছে আমাদের ও বিশ্বকে বলছে আমরা এসে গেছি, উই হ্যাভ অ্যারাইভড অন দ্য সিন। ঠিক আছে, আজকে আমরা অনেক জায়গা থেকে, ফ্রান্স থেকে, ইসরায়েল থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, অনেক জায়গা থেকে আমরা বস্তু কিনছি, কিন্তু কিনেছি আমাদের দক্ষতা ছিল, আমাদের ক্ষমতা আছে, আমরা কিনেছি, আর ওর নিয়ে আমরা এটা করলাম। আমি আপনাকে বলে দিই পাকিস্তানের কাছে দুটোই রাস্তা আছে, আজ বিকাশ আর বিনাশ। তোমরা যদি বিকাশের রাস্তা যায়, স্টপ দ্য থিং,
এই আসিফ মুনিরের কাছে বেশি সময় নয়, উনি তো 4 দিন ছিল যখন ওনাকে চিফ বানানো হলো, রিটায়ারমেন্ট 4 দিন শুধু বেঁচে গেছিল, ওনাকে এখন ছেড়ে হ্যাঁ, দেওয়া উচিত। পাক সেনাবাহিনী, আইএসআই আর তার নিচে এই জঙ্গি সংগঠনগুলোকে মদত দেওয়া, এই তো ওদের পিরামিড। এইভাবেই তো আস্তে আস্তে ধীরে ধীরে জঙ্গি সংগঠনগুলোকে সন্ত্রাসবাদীদের মদত দেয়। আমি আরও একটু অন্য প্রশ্নে যাব, যে স্যাটেলাইট ইমেজগুলো আমাদের কাছে আজকে এসছে, যখন আজকে বিক্রম মিস্ত্রি যখন প্রেস কনফারেন্স করে এই স্যাটেলাইট ইমেজগুলো দেখাচ্ছিল, এবং সেই জায়গা ধরে ধরে যদি একটুখানি আমাকে ব্যাখ্যা করেন, আমার প্রেসিয়ার সহকর্মীকে বলবো যদি ফুল স্ক্রিনে ওই স্যাটেলাইট ইমেজগুলো দেখাতে, যেখানে আমাদের লোকেশান দেওয়া আছে, যেমন যে জায়গাগুলো এই অপারেশন হয়েছে, অপারেশন সিন্দুর হয়েছে, সিয়ালকোট, নারওয়াল, মুদিরকে যদি দেখানো সম্ভব হয়, আমি শ্রীবাস্তব সাহেবকে একটু ব্যাখ্যা করতে বলবো যদি দেখানো হয় ফুল স্ক্রিনে। দেখুন, এটা আমরা বলি পোস্ট স্ট্রাইক ফুল স্ক্রিনে ড্যামেজ রিপোর্ট, আমরা বলি পোস্ট স্ট্রাইক ড্যামেজ রিপোর্ট। আপনি দেখুন বালাকোটে এই পিএসডিআর ছিল না, তাই জন্য ওখান থেকে দেখুন এইটা যে আপনার একটা সার্কিটের মধ্যে একটা জায়গাটা দেখাচ্ছে, ওই জায়গার মধ্যে আপনার টার্গেট ছিল, তার মানে এরা অনেক দিন ধরে ওটা ওয়াচ করছিল কি ওখানে কারা থাকে। ওরা গ্রাউন্ড ইন্টেলিজেন্স থেকে ওটা করোবরেট করলো কি এই যেরকম ওসামা বিন লাদেনকে মারা হলো অ্যাবাটাবাদে, সেম রকম এই যে বাড়িগুলো দুটো দেখাচ্ছে আপনি দেখুন, যার মধ্যে দুটো গোল গোল বানিয়ে আছে, এটা ওটা আপনার এটা ওরা এ করেছে কোটলিতে, মিরপুর কোটলি নিচের দিকে আছে, বাঘ মিরপুর কোটলি, আর এখানে ওরা লকিং করেছে, লকিং করার পর ওটা ইলুমিনেট করেছে, তার মানে লেজার, আর একদিক থেকে মিসাইল এসছে, লো ফ্লাইং মিসাইল, লয়টারিং মিসাইল। এটা ওরা বোধহয় মানে যে বাংকারও থাকলেও এই স্ক্রুজ মিসাইলগুলো বোধহয় সেইভাবে আঘাত হানে। অ্যাবসলিউটলি। আজ দেখুন ভীমবারে যেটা মারলো, উপর থেকে দেখুন বোমা পড়ছে, যেরকম একটা নর্মাল কনভেনশন যেটা লড়াইতে এটা পড়া হয়, উপর থেকে পড়ছে, আর ওটা ওখানে গিয়ে এক্স্যাক্টলি দেখুন 3-4টে বম পড়লো, আর এরা ওখানে দেখছে আগে কি ছিল, পড়ার সময় কি কন্ডিশন, পড়ার পর কি কন্ডিশন আছে, এটা আমার পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট রিপোর্ট। আর এইটা নিয়ে তারপর মানে কি হলো, এবার যে অপারেশন হয়েছে ওর সিক্রেসি ছিল, ওর কিছু স্পিড ছিল, রাইট, ওর এ আছে কি নাম অ্যাকুরেসি আছে, ওর ক্রেডিবিলিটি আছে। কোথায় ক্যামিনেস ড্রোনটা কোথায় ব্যবহার হয়, যে ক্যামিনাস ড্রোনটাকে দিয়ে এতগুলো জঙ্গি ঘাঁটি নষ্ট করা হলো, যেটা ডিস্টেন্স খুব বেশি নয়, কিন্তু মানে অনেকটা সময় ধরে সে এই গুলিবর্ষণ চালাতে পারে বা বোম্বিং করতে পারে। ক্যামিনাস ড্রোনগুলো এখনো আপনাদের ছবি হতে আসেনি, আপনি যেগুলো দেখছেন ছবিগুলো ওটা সব ফলস, এটা এআই জেনারেটেড, রাইট। এই যে ড্রোন থেকে যেটা হামলা হয়েছে, আমি জানি না হামলা হয়েছে কিনা ড্রোন দিয়ে, ওটা আমি বলতে পারছি না, কেন আমাদের কাছে ইনপুট নেই, মিডিয়াতে ইনপুট নেই, আমরা কি করে কমেন্ট করতে পারবো। কিন্তু যে ড্রোনের আপনি কামাকাজি ড্রোন বলছেন, এটা ইরানে আছে, কামাকাজি ড্রোন এটা ইরানে আছে, আর ইরান এটা আপনার ইস্তেমাল করেছে, আপনার রাশিয়াকে দিয়েছে, আর রাশিয়া ওটা ইরানিয়ান এটাকে করছে। অন্যদিকে তুর্কি ওর একটা ড্রোন আছে যেটা আমাদের বাংলাদেশের কাছেও আছে, আর ওটা ইউক্রেনকে দিয়েছে ওরা, রাইট, ওরা পাকিস্তানকেও দিয়েছে, ওটা মালয়েশিয়া মালদ্বীপসকেও দিয়েছে। ওরকম ড্রোন ওদের কি ক্যাপাবিলিটি আছে, ওরা থাকে লো ফ্লাইং, আর যেখানে আপনার অবজেক্ট আছে যেটা ডিস্ট্রয় করতে হবে, দেখুন ভিম্বার যেটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা দেখুন একটা নর্মাল এরিয়া আছে, এখানে মানুষগুলো থাকে, আর ওই মানুষগুলো থাকে মানে একটা আরবান এরিয়া আছে, একটা ভিলেজের এরিয়া আছে, ওখানে গিয়ে ওরা 4টে আপনার বম ড্রপ করলো পিন পয়েন্টেড, আর কতগুলো হাইট থেকে করলো দেখুন। আমার মনে হয় হাইটটা আপনার 1000 to 1500, দ্যাট মিনস দে ওয়ার অ্যাবভ দ্য রাডার ডিটেকশন। নাহলে আপনি দেখুন বর্ডারে তো পাকিস্তান তো জানে, 22 তারিখ থেকে জানতো, ওদের মিনিস্টারগুলো বলতো কি ওখানে অ্যাটাক হবে, কিন্তু দেখুন ওরা এটা ধরতে পারেনি কি এরা কত দূর থেকে আসছে আর কি করছে। মানে এটাই তার মানে ভারতের এয়ার সিস্টেম ডিফেন্স কতটা স্ট্রং পাকিস্তানের থেকে, রাডারের বাইরে গিয়ে আঘাত করে এসেছে। এটা লস্করে দেখুন, এটা জঙ্গি ঘাঁটিটা, আর ন্যাশনাল হাইওয়ে কাছে এটা যেটা ছিল রাইট, ওখানে ওরা গিয়ে ওটা, তার মানে প্রত্যেকটা জিনিসে একটা পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট বানিয়েছে, প্রত্যেকে ল্যাট লং সবাই জিনিস পিন পয়েন্টের। যদি কারো কোনো সন্দেহ হয় যেটা বালাকোটে করতে পারিনি, এই কোটলি যেটা আছে আগেন পাক অকুপাইড কাশ্মীরে আছে, এটা আছে, এটা হিজবুল মুজাহিদিন। সবথেকে বড় আঘাতটা বোধহয় ওদের পাঞ্জাবে মুজাফফরাবাদে, যেটা ভাওয়ালপুরে হয়েছে, মুজাফফরাবাদেও তো হয়েছে, মুজাফফরাবাদে হয়েছে, যেটা যেখানে আছে হিজবুল মুজাহিদিন মারা গেছে। ভাওয়ালপুরে এরা বুঝতে পারেনি কি 100 কিলোমিটার দূর ভিতরে এসে আমাদেরকে মারবে। তো দিস ইজ দ্য বিউটি অফ দ্য অপারেশন যেটা হলো, এটা কি করে কোঅর্ডিনেট হলো, কি করে। আরেকটা জিনিস আমাকে বলুন, যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা দেখতাম ভারত ঘুষকে মারতে হয়, এখন
লাইন অফ কন্ট্রোলের বাইরে, অর্থাৎ আমাদের দেশ থেকেই একদম নির্ভুল নিশানায় প্রিসিশন স্ট্রাইক যেটা করা হলো, এই অটোমেটেড সিস্টেম, ভারতের এই যে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করা বা এই মিসাইল তৈরি করার এই যে কৃতিত্ব, এটা তো একদিনে হয়নি, নিশ্চয়ই ধীরে ধীরে হয়েছে। আজকে আমরা নাম শুনছি স্ক্রুজ, আজকে আমরা নাম শুনছি হ্যামার, আমরা নাম শুনছি ক্যামিনাস ড্রোন, অর্থাৎ এই যে অস্ত্র ভাণ্ডার ভারত ধীরে ধীরে তৈরি করেছে, তাহলে শত্রুপক্ষর কাছেও হয়তো এর কোনো জবাব নেই, যার জন্য আজকে মধ্যরাতে ওদের কাছে হাহাকার আর আর্তনাদ। দেখুন, আমাদের যখন ডিফেন্স কোঅপারেশন বলি আমরা, আপনি দেখেন 1971-এ আমাদের রাশিয়া যেটা আছে অনেক আমাদের সাহায্য করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর রাশিয়া আমাদের যতগুলো আমাদের ডিফেন্স ইনভেন্টরি ছিল ওর মধ্যে মিসাইল, আপনি আজকে স্পেস টেকনোলজি আপনি দেখছেন, কাইরোজেনিক ইঞ্জিন আমেরিকার কাছে ছিল, ওরা তো দেয়নি, এটা রাশিয়ান আমাদের দিয়েছে। তো রাশিয়ান ইনভেন্টরি আমরা পুরোপুরি, আমাদের ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ সব রাশিয়ান ছিল। কিন্তু পরে গিয়ে রাশিয়ার ভেঙে যাওয়ার পর, ইউনাইটেড রাশিয়া এখন যে রাশিয়া আছে ওর নিজে সামলাতে পারছে না, ওর অর্ধেক ডিফেন্স প্রোডাকশন অন্য জায়গায় চলে গেছে। ইউক্রেনে ওদের প্লেনটা ম্যানুফ্যাকচার হতো, ওই ইঞ্জিন যেটা আছে এখনো ওরা ওখানে ম্যানুফ্যাকচার, ওটাই ডিস্ট্রয় করেছে রাশিয়া। আর ইউক্রেন আমাদেরকে ধোকা দিল। Mi-17 হেলিকপ্টার যেটা আপনার ইউক্রেনে তৈরি হতো, ওরা পুরো জিনিস বিক্রি করে দিল চায়নাকে। চায়না থেকে এখন Mi-17 হেলিকপ্টার আপনার পাকিস্তানে এসছে। দিস ইজ দ্য চেন। অ্যান্ড ইউক্রেন আমাদেরকেও বিক্রি করতে বলেছিল, কিন্তু আমরা বললাম তোমরা যদি ওকে দিয়েছো, এটা ক্লজ ছিল, আমরাকে কেন দিচ্ছ? একটা জিনিস বলুন, ব্রহ্মাস্ত্র যেটা আজকে ব্যবহার করা হয়েছে, এই অস্ত্রর ব্যবহার এবং এই অস্ত্রর টেকনোলজি যেভাবে আজকে ভারত ইউজ করেছে, এইটা কতটা ভয়ানক এবং কতটা মারাত্মক? দেখুন, ব্রহ্মাস্ত্র তো এখন পর্যন্ত ইস্তেমাল হয়নি স্যার। কেন যে ওটা তো যদি ওরা আমাদের উপরে মিসাইল ছাড়ার চেষ্টা করবে, যার ওটা মোর দেন 400, দেখুন ওটা হ্যান্ড হেল্ড আছে, ওটা মিসাইল তো মারতেই পারে আমাদের, ওটা আমরা বলি রকেট প্রপার গ্রেনেড, আমরা রকেট লঞ্চার, অনেকগুলো ছোট ছোট মিসাইল আছে যেটা ডাইরেক্ট ফায়ারিং রোলে আছে। ওর মধ্যে জন্য আমাদের ব্রহ্মাস্ত্র ফায়ার করতে দরকার নেই, আমরা ছোট ছোট জিনিস ডিস্ট্রয় করলে চলে গেল। যাদের ট্যাকটিক্যাল মিসাইল আছে, যেটা হাতাব সিরিজ আছে, ওর জন্য আমাদের রাডারগুলো রেডি আছে। দ্য মোমেন্ট দে উইল লক অন, তখন ব্রহ্মাস্ত্র খুলবে, যেটা 5টা ইউনিট আছে, 4টি ইউনিট ডিপ্লয়েড আছে। এইটা আছে। আরেকটা জিনিস বলুন যে আজকে এই 25 জন পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরি শালওয়ালার এই মৃত্যুর আজকে প্রতিশোধ তো ভারত নিল, কিন্তু তা সত্ত্বেও সতর্কতা তো নিতেই হবে। আপনি এটা শুরুতেই বলছিলেন যে পাকিস্তান এখনও হার মানেনি, তারাও হয়তো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অপারেশন করতে পারে। ভারত সেদিক থেকেও কতটা তৈরি আজকের এই ঘটনার পর? দেখুন, জিনিসটা পাল্টাচ্ছে, জেনারেশন চেঞ্জ এটা আমরা বলি। ওয়ান সেট অফ ভ্যালু হ্যাজ বিকাম রিডান্ডেন্ট, ওটা আমরা কোনো দরকার নেই ওদের কথা না। দুটো জিনিস আছে, এটা পাকিস্তান আর্মি আছে, একটা টেরর আছে, টেরর ফ্যাক্টরি আছে, টেররিস্ট একটা ফ্যাক্টরি আছে, আতুর ঘর জঙ্গিদের, ওদের একটা ফ্যাক্টরি আছে স্যার। ওর মধ্যে র মেটেরিয়াল লাগবে, তার মানে রিক্রুটমেন্ট লাগবে। ওয়ের ইজ দ্য ক্যাচমেন্ট এরিয়া? ও আপনি যদি লজিক্যালি দেখেন, ক্যাচমেন্ট এরিয়া আপনার কাশ্মীরে এ বছরে আপ টু কি বলি মার্চ, আপনার 6 জন না 7 জন যেখানে হাজার হাজার যেত, তাহলে আমাদের কাশ্মীর দিচ্ছে না। অ্যানাদার ক্যাচমেন্ট এরিয়া ইজ ইওর পাকিস্তান, কাশ্মীর, রাইট? ওখানে লোক নেই, বালুচি লোক কেন জয়েন করবে? আপনার টিটিপি লোক কেন জয়েন করবে? পাঞ্জাবিরা এরকমই জয়েন করে না। তাহলে ওদের একটা ক্রাইসিস আছে, এই টেরর ফ্যাক্টরি, টেরর চায়না, যে ওরা লোক পাচ্ছে না। আর এই যে কেন এটা ইম্পর্টেন্ট ছিল আমাদেরকে এই সব মারা, বিকজ ওদের মাদ্রাসায় ওদের মগজ দলাই করে ওদেরকে বলেছিল কি তোমাদের ইসলাম আমাদের বিপদে আছে, তোমাদের একটা প্যান ইসলামিক জিনিস দেখতে হবে, আর তাই জন্য আমাদেরকে একটা জিহাদ করতে হবে। তাই জন্য এই 3টে ভাওয়ালপুর আর মুরিদিকে এটা ইম্পর্টেন্ট ছিল, আর মুজাফরাবাদ, রাইট? মানে একসঙ্গে 2001-এর পার্লামেন্ট অ্যাটাক, 26/11/2008-এর মুম্বাই অ্যাটাক, আর এই পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার 3টের প্রতিশোধ, এবং পুলওয়ামার যে সিআরপিএফ কনভয়ের উপর হামলা, অর্থাৎ এতগুলো প্রতিঘাত, তার জবাব দেওয়া ভারতের একই সঙ্গে মাত্র 25 মিনিট, জাস্ট 25 মিনিটস, এবং পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার 15 দিনের মধ্যে। দেখুন, এটা পলিটিক্যাল রিজলভ, পলিটিক্যাল উইল। ইনি জানতেন, আমাদের পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, মাননীয় প্রধানমন্ত্রী এটা জানতেন, যদি উনি করবেন না, আপনি দেখুন না এই 13 দিনের মধ্যে কতগুলো পজিটিভিটি নেগেটিভিটি ছড়িয়ে পড়েছিল। পলিটিক্যাল পার্টি, কনসার্ন সিটিজেন, স্টেক হোল্ডার, ওরা বলছে ইন্ডিয়া, ইভেন বাংলাদেশ আমাদেরকে টিটকারি দিত, তোমরা বানিয়া কান্ট্রি, তোমাদের থেকে কিছু হবে না। আজকে জিনিসটা পাল্টালো কেন? এরা যদি পিওকে শুধু রাখতো,
ওটাও একটা ছোটখাটো জিনিস ছিল, কিন্তু না, এরা পাকিস্তানে আজকে ঢুকে- অনেক বড় রিস্ক নিয়েছে। তাই জন্য দেখছেন, আমি তাই জন্য আপনাকে প্রথমেই বলে দিলাম, সিচুয়েশন ইজ নট নর্মাল। রাইট, অনেক ধন্যবাদ শ্রীবাস্তব সাহেব আমাদের সঙ্গে থাকার জন্য। যদিও আরও একটু পেলে আপনাকে ভালো হতো, কিন্তু আপনার ব্যস্ততার জন্য আপনি হয়তো চলে যাবেন, কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিনের মধ্যেই ভারতের এই প্রত্যাঘাত। মাত্র 25 মিনিট সময় নিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত 9টি জঙ্গি ঘাঁটিকে যেভাবে ভারত আজ উড়িয়ে দিয়েছে, আজ গোটা দেশে সেই নিয়ে আলোচনা। ইতিমধ্যেই আমার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে শ্রীবাস্তব সাহেব, তিনি চলে গেলেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কিছু বিশিষ্ট অতিথি, আমি আলাপ করিয়ে দেবো। সঙ্গে রয়েছেন বাইরে থেকে অনলাইনে গ্রুপ ক্যাপ্টেন মিস্টার আর.কে দাস। মিস্টার দাস, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি। রাজকুমার দাও, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিআরপিএফের কমান্ডো মিস্টার সুজয় মণ্ডল। সুজয়বাবু, আপনাকেও স্বাগত। শুরু করব আমি মিস্টার দাসকে দিয়ে। মিস্টার দাস, আপনি কয়েকদিন থেকেই আমাদের স্টুডিওতে বিভিন্ন ব্যাখ্যা করছিলেন এই বিভিন্ন ভারতের এই অস্ত্র নিয়ে, ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে, এবং কিভাবে ভারত কখন এই সারপ্রাইজিং এলিমেন্ট হয়ে এই প্রত্যাঘাত করবে তার একটা সময় আমরাও আলোচনা করছিলাম। কিন্তু যেভাবে গতকাল মধ্যরাত্রে একদম নির্ভুল নিশানায় একের পর এক মিসাইল এয়ার স্ট্রাইক পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিল, এবং বিশেষ করে যে জঙ্গি ঘাঁটিগুলো বারবার ভারতে ঢুকে নাশকতা এবং সন্ত্রাসবাদ চালাচ্ছিল, আজ জৈশে মোহাম্মদ, লস্কর তৈবা, হিজবুল মুজাহিদিনের যে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হলো, এই প্রত্যাঘাত ভারতের কাছে কতটা জয়, কত বড় জয়, যদি একটু ব্যাখ্যা করেন মিস্টার দাস। একদম। নমস্কার সবাইকে। প্রথমেই বলে দেব যে আজ যে আমরা করেছি, এর আগে বোধহয় এরকম করিনি আমরা। এর আগে আমরা করেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক, আর তারপরে বালাকোটের যে হামলা করেছিলাম। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা যে করেছিলাম ওটা একটা প্রেসাইজ একটা লোকেশনে করেছিলাম, ইনসারশন ইন ইনসারশন আউট। কিন্তু এবার আমরা করেছি 9খানা জায়গায়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এর আগে যা করেছিলাম পিওকের মাটিতে, এবার করেছি পিওকে তো করেছেই পাকিস্তানের মেরুদণ্ডে গিয়ে, পাঞ্জাবের ভিতরে ঢুকে আমরা যে ওখানকার যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, ওখানকার টেরর ক্যাম্প, সেখানে গিয়ে আমরা ধ্বংস করে এসেছি। তো আমরা যে আজকে যা করেছি, আমি আগে বলেছিলাম উই উইল ডু এলিমেন্ট অফ সারপ্রাইজ, আর আজকে যেটা অ্যাড হয়ে গেল অডাসিটি, মানে আমাদের যে একটা অডাসিটি ছিল, গিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তান যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল, জঙ্গি যেখানে টেরর ক্যাম্পস ছিল, টেরর হেডকোয়ার্টার্স ছিল, সেগুলো ধ্বংস করে এসেছি। তো এটা ওয়ার্ল্ড এর জন্য কিন্তু একটা বিরাট আশ্চর্য ব্যাপার। আর ভারত যা আজ করেছে, ইট ইজ অ্যামেজিং। আর হ্যাটস অফ টু যারা নাকি অপারেটর্স ছিল এটার মধ্যে। এখন প্রথমেই বলে দিচ্ছি, এই যে আক্রমণটা হয়েছে, এটা মানে আর্মি, নেভি, এয়ারফোর্স তো তিনটাই অঙ্গ ছিল, কিন্তু প্রাইমারিলি এটা মানে ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল, ইন্টেলিজেন্স অফকোর্স আর্মি এবং র থেকে ছিল। এবার আমরা যে অ্যাটাকটা করেছি, এটার মধ্যে আমরা সুখয় 30, রাফাল এবং মিরাজ 2000 ফাইটার জেটস ইউজ করেছি, এবং ড্রোনস, কামিকাজ ড্রোনস, লয়টারিং মিউনিশনস, সেগুলো ইউজ করেছি, এবং আমরা ইউজ করছি ক্রুজ মিসাইল। হ্যাঁ, আমি আগে এগুলো হচ্ছে জাহাজের কথা বলছি, অ্যাওয়াক্স এয়ারক্রাফট। আর যে মিসাইল ইউজ করেছি, স্কাল মিসাইলস এবং ব্রাহ্মোস মিসাইলস। সেই যে মিসাইলস এগুলো আমরা যে ইউজ করেছি, এগুলো বলা হয়, এগুলোকে বিভিআর, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। আমরা পাকিস্তানের ঠিক ঢুকে এগুলোকে লঞ্চ করেছি। এগুলো অনেক অন উইথ এক্সাক্ট কোঅর্ডিনেটস, প্রেসিশন কোঅর্ডিনেটস থাকে, এগুলোর মধ্যে আগে থেকে ফিট করে দেওয়া হয়। ওগুলো গিয়ে প্রেসাইজ লোকেশনে গিয়ে 9খানা জঙ্গি ঘাঁটিকে গিয়ে একদম গুড়িয়ে দিয়েছে। তো আমাদের যে সাফল্য হয়েছে, পাকিস্তান এখন অনেক কিছু বলছে, আমরা এই এয়ারফোর্সের কিছু প্লেন ধ্বংস করেছি, এই করেছি, ওগুলো, দিস ইজ অল প্রপাগান্ডা এন্ড মিস ইনফরমেশন। এগুলো সব যখনই পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তখন এই ব্যাপারে ওরা সব সময় করে। এবার আমরা যে সাফল্য লাভ করেছি, এবার পাকিস্তান কি করবে?
পাকিস্তানের রেসপন্স কি হবে? আমার মতে তিনটে পার্ট আছে এটা মধ্যে। পার্ট ওয়ান কি, যখন নাকি পাকিস্তানকে আমরা নাকে এসে ঘুষি মেরে নাক রক্ত 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 করে দিয়েছি, পাকিস্তান এক হচ্ছে লেজ গুটিয়ে বসে থাকবে, ভাববে এরপরে যদি আমরা কিছু করি, এবার তো নাকে ঘুষি খেয়েছি, বোধহয় হাঁটুও বোধহয় ভেঙে দিতে পারে ইন্ডিয়া। তো এই জন্য আমার মতে ওটা বোধহয় দ্যাট শুড বি দ্য ফার্স্ট রেসপন্স। দ্বিতীয় হচ্ছে, ওরা যদি প্রত্যাঘাত এর চেষ্টা করে তাহলে কি হবে? প্রত্যাঘাত ভারত যা করেছে সেটা তো ওদের টেরর ক্যাম্পসের এগেইনস্টে, আমাদের ইট ওয়াজ এন মেজার্ড রেসপন্স। আমরা ওদের কোনো মিলিটারি টার্গেটস নেইনি, আমরা ওদের কোনো ইকোনমিক কিংবা স্ট্র্যাটেজিক টার্গেটস আমরা ধ্বংস করিনি, অনলি টেরর ক্যাম্পস। তো ইন্ডিয়াতে তো কোনো টেরর ক্যাম্প নেই, তো পাকিস্তানের সামনে অবজেক্টিভ কি আছে? মিলিটারি টার্গেটস। যদি ওরা মিলিটারি টার্গেট চেষ্টা করে, কি ইকোনমিক কিংবা ইন্ডাস্ট্রিয়াল টার্গেট চেষ্টা করে, তাহলে ব্যাক টু ওয়ার। আর ওদের তখন আমরা এতটা পাল্টা জবাব দেবো কি ওদের অনেক বছরের শিক্ষা একবারই হয়ে যাবে, যেটা আমি বললাম হাঁটু ভেঙে দিতে পারি। এন্ড থার্ড, ওরা যেটা আমার মনে হয় ওটাও করতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আমরা জানি অনেক ওদের স্লিপার সেল সিম্পাথাইজার রয়েছে, ওদের ওরা অ্যাক্টিভেট করে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ শুরু করে দিতে পারে, সিভিলিয়ান টার্গেটসে, যেগুলো সফট টার্গেটস। তো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রেসপন্স। তো আমাদের সব তিনটার জন্য প্রস্তুত থাকা উচিত। মোস্ট লাইকলি পার্ট ওয়ান যেটা বলেছি, ওরা লিজ গুটিয়ে বসে থাকবে, ওরা ভাববে কি যা হয়েছে হয়েছে, এরপরে যদি আমরা কিছু করতে যাই বরঞ্চ আমরাই আরো বেশি আঘাত পাবো, বরঞ্চ ইট ইজ বেটার যা হয়েছে হয়েছে সেখানে রেখে দিই। বাট আই ডু নট রুল আউট পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি অলসো। আমাকে একটা জিনিস বলুন মিস্টার দাস, যে আমরা উড়িতে দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে দেখেছি এয়ার স্ট্রাইক, আর এই আজকের এই সেনা অভিযান যেভাবে ভারত একের পর এক 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল এবং নির্ভুল নিশানায়, এবং সেটা ভারতের মাটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে জঙ্গি ঘাঁটিগুলো নির্ভুল নিশানায় আজকে ধ্বংস করে দিল। এই যে স্ট্র্যাটেজি, এই যে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার ভারতের, এইটা যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করেন, ভারত কতটা এখন এই মুহূর্তে যদি বিশ্বে এই সমরাস্ত্রের তালিকা তৈরি হয়, ভারত এখন কতটা শক্তিশালী জায়গায় এসে পৌঁছেছে? যা আজকে হয়েছে এগুলো হয়েছিল এয়ার লঞ্চ মিসাইল অ্যাটাক, মানে আমাদের যে ফাইটার জেটস থেকে আমরা এগুলো এয়ার লঞ্চ করেছি, মিসাইলগুলো ছড়েছি। সারফেস টু সারফেস মিসাইল এগুলো আমরা ইউজ করিনি, সারফেস টু সারফেস হয়ে যায় আইসিবিএম ক্যাটাগরি, যেগুলো আমরা ইউজ করিনি। আজকে আমরা করেছি এয়ার লঞ্চ মিসাইলস, ইন্ডিয়ান টেরিটরির উপর দিয়ে কিন্তু প্লেনগুলো গিয়ে তারপরে মিসাইল যে আমরা ছুড়েছি সেগুলো হচ্ছে প্রায় 100 থেকে 150 কিলোমিটার রেঞ্জের মিসাইল, সেগুলো আমরা ব্যবহার করেছি। এবার এইটার জন্য প্রচন্ড রকমের প্রেসিশন দরকার হয়। আর প্রেসিশনটা কিসের? প্রথম আমাদের দরকার হচ্ছে ওদের যে রেডার সিস্টেম, ওদের যে সব এয়ার ডিফেন্স যেগুলো আছে এলিমেন্টস, ওগুলোকে একদম জ্যাম করে দেওয়া, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স বলা হয়, সেগুলোকে আমরা জ্যাম করে দিয়েছি, একদম সাপ্রেস করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের এয়ার স্ট্রাইকটা লঞ্চ করা হয়েছিল এন্ড ইন রেডিও সাইলেন্স, তার মানে পাকিস্তানকে আমরা বুঝতেই দিইনি আমরা কি হচ্ছে না হচ্ছে, এন্ড অ্যাবসলিউটলি সিক্রেসি, যেটা এলিমেন্ট অফ সারপ্রাইজ আমি আগেই বলেছি, সেটা ব্যাখ্যা করেছিলাম অনেক আগেই আপনাদের চ্যানেলে, তো সেটা আমরা ইউজ করেছি। আর তারপরে যখন নাকি আমরা ধ্বংস করে ফেলেছি, we have used our drones to capture the footage. রাইট। কি হচ্ছে এটাকে বলা হয় বম ড্যামেজ অ্যাসেসমেন্ট। কি আমরা যে ফুটেজটা পেয়েছি আপনি দেখেছেন বিভিন্ন পর্দায়, এটা হচ্ছে টু ক্যারি আউট অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য ড্যামেজ দ্যাট আমরা ওখানে ইনফ্লিক্ট করেছি। তো এই পুরোটাই ওয়াজ ভেরি প্রিসাইজ and it was monitored at the all the 3 service heads তিনজনই ছিল, and amazing. আরেকটা জিনিস মিস্টার দাস আমি আপনাকে জানতে চাইবো, যে যে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে, হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ, লস্করি তৈবা, এবং তার মধ্যে মাসুদ আজহার তো অন্যতম একজন সন্ত্রাসবাদী জঙ্গি যাকে হিসাবে গোটা বিশ্ব যাকে চেনে। আজকের এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর পাকিস্তান যেভাবে মদত দিত এই জঙ্গি সংগঠনগুলিকে, তারপরে বিশ্বমঞ্চে আজকে কোথাও তারা কিন্তু ওপেন হয়ে গেল যে পাকিস্তান এবং পাকিস্তানের সীমান্ত বরাবর পাক অধিকৃত কাশ্মীরে এই জঙ্গি সংগঠনগুলো চলে।
এবং এই লঞ্চ প্যাডগুলো আছে, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এরপরে কোথাও মনে হয় পাকিস্তান যদি একটু সেটব্যাক হয় বা হয়েও থাকে, অবভিয়াসলি ওরা রিটালিয়েট করতেই পারে। সেই জঙ্গি সংগঠনগুলোকে কিছুটা হলেও ভয় পাবে যে না, এই মুহূর্তে ভারতে এতটাই শক্তিশালী সমরাস্ত্রের দিক থেকে, আমরা আর নতুন করে কোনো জঙ্গি মানে হামলা বা জঙ্গি আক্রমণ করব না। আমি একটা না খুব ইম্পর্টেন্ট জিনিস ব্যাখ্যা করতে চাই, দ্যাট ইজ পাকিস্তানের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। পাকিস্তান মূলত ওদের 4টে ভার্টিক্যালস আছে, পাওয়ার ভার্টিক্যালস। আমাদের দেশে একটাই পাওয়ার ভার্টিক্যাল রয়েছে, উইচ ইজ দ্য ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা হচ্ছে একটাই পাওয়ার ভার্টিক্যাল। পাকিস্তানে রয়েছে 4খানা পাওয়ার ভার্টিক্যালস। প্রথম ভার্টিক্যাল হচ্ছে ওখানকার ইলেক্টেড গভর্নমেন্ট, যে শেহবাজ শরীফ এখন উনি হচ্ছেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভার্টিক্যালস, পাওয়ার ভার্টিক্যাল। সেকেন্ড ভার্টিক্যাল নাম্বার 2 হচ্ছে ওখানকার পাকিস্তান আর্মি। থার্ড ভার্টিক্যাল হচ্ছে ওখানকার আইএসআই, এন্ড ফোর্থ হচ্ছে যেটা নন স্টেট প্লেয়ার্স, যারা নাকি যেন জেইশে মোহাম্মদ, লস্কর-ই-তয়বা এন্ড হিজবুল মুজাহিদিন। মানে এই পিরামিডটাকে ওরা কাজে লাগিয়ে জঙ্গি আক্রমণগুলো করে। এটা অনেক সময় হয় কি, এই 4জনই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। আইএসআই ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তানি আর্মি, যদিও আইএসআই এর মধ্যে পাকিস্তানি আর্মি বেশিরভাগ রয়েছে, অফিসার্স এন্ড ম্যান। তো গভর্নমেন্ট আলাদাভাবে কাজ করে, আর্মি আলাদাভাবে কাজ করে, আইএসআই এবং নন স্টেট অ্যাক্টরস। আবার অনেক সময় একাধিক 4জনই একসাথে কিংবা একাধিক এই পাওয়ার ভার্টিক্যালস একসাথে ভারতের বিরুদ্ধে, অল অফ দেম রিলাই অ্যান্টি ইন্ডিয়া, মানে এদের মেইন অবজেক্টিভ হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করা। এন্ড ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করার সময় দে ইউজ অল সর্টস অফ ট্যাকটিক্স, সে নাশকতা হোক, কি ইন্টেলিজেন্স হোক, কি এসপিওনাজা হোক, কি যুদ্ধ হোক, অলওয়েজ ওদের মেন উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া বিরোধিতা। কেন হচ্ছে, পাকিস্তান ইজ এ রোগ স্টেট, ওদের মধ্যে এত ডিভিশনস রয়েছে, যেমন কি বালুচিস্তান, পাখতুনিস্তান, পুস্তু, পাঞ্জাব, সিন্ধি, মুজাহিদ। তো টু কিপ দেমসেলভস টুগেদার, নিজেদের একত্র রাখার জন্য ওদের একটা কমন এনিমি দরকার, সেই কমন এনিমি হচ্ছে ইন্ডিয়া। তো তার জন্য ওরা এই বেছে নিয়েছে অল অফ দেম ফর देयर ওন সার্ভাইভাল। ভারত বেশ মিস্টার দাস, আমি আবার আপনার কাছে আসবো। আমি রাজকুমারবাবুর কাছে যাবো, তার আগে আমার সঙ্গে রয়েছেন সুজয়বাবু। সুজয়বাবু, আপনারা যখন চাকরি করতেন নিশ্চয়ই এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন সেনা অভিযানের, এবং মধ্যরাত্রে যেভাবে ভারত এই অভিযান চালালো এবং একে একে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল, এবং গোটা সামরিক বাহিনীর কাছে, অর্থাৎ গোটা দেশের কাছে এমন গর্বের দিন, সামরিক বাহিনীর কাছেও একটা গর্বের দিন। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন। কীভাবে দেখছেন আজকের ভারতের এই লড়াই? দেখুন, সকলকে জয় হিন্দ। সর্বপ্রথম বলি, এটা একটা পিকচারের শুরুয়াত, পুরা এটার যে টেলার পিকচার এখন পুরা বাকি আছে। আমি পেহেলগাঁওতে সিআরপিএফে ছিলাম 14 ব্যাটালিয়নে, তো ওখানে আমি ডিউটি করেছি। ওখানে এত সুন্দর একটা মহিমা, এত সুন্দর একটা জায়গা, যেটা মিনি সুইজারল্যান্ড বলতে পারেন, সেই জিনিসটাকে নিয়ে পাকিস্তান যে কায়রাত্মপূর্ণ ঘটনা করেছে, যে ধরনের আমাদের সাধারণ টুরিস্টকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে যে আমাদের যে সেনা এবং আমাদের যে এয়ার স্ট্রাইক অপারেশন যেটা করলো, এটা একটা বিরাট অত্যন্ত সুখবর এবং মানে দুর্দান্ত ব্যাপার। যোগ্য জবাব দিয়েছে, কারণ ईट का जवाब पत्थर से देना पड़ता है। कोई भी अगर हमला करेगा तो ईट का जवाब पत्थर से अगर नहीं दीजिएगा तो देश का प्रॉब्लम हो सकता है बाद में, नहीं तो फिर উপর आ जाएगा। तो আমার ব্যাপার হচ্ছে, ঘটনা হচ্ছে আমাদের দেশের যে সেনা, তাদেরকে আমি সর্বপ্রথম সেলুট। কারণ এই যে ঘটনার সঙ্গে সঙ্গে যে প্ল্যানিং করে, কোনো দিন কোনো একটা মানে প্ল্যানিংকে কোনো দিন ইন্টেলিজেন্স এবং আমাদের যেটা সেনা এবং আমাদের যেটা এয়ার স্ট্রাইক অপারেশনের কোনো রকম অপারেশন, সেই অপারেশনের হওয়ার আগে পর্যন্ত কোনো রকমভাবে তাকে স্বীকৃতভাবে রাখা যায় এবং হওয়ার পরে সেটা প্রকাশ করা যায়। এবং সাহেব বলল যে আমাদের ড্রোন দ্বারা সেটা প্রুফও এনে দিয়েছে। এটা একটা আমাদের ভারতবর্ষের কাছে আজকের যে দিনটা না, বিরাট একটা গর্বের দিন। কারণ পাকিস্তান যে কায়ার মানে লুকিয়ে যে বার করে, তার প্রতিবাদে যোগ্য জবাব দিয়েছে আমাদের ভারতবর্ষের সেনা। এবং এক্ষেত্রে আমি প্রতিটা ক্ষেত্রে বলবো, ভারতবর্ষের সেনা তথা প্যারামিলিটারি এবং যতজন সেনা বেল্টধারী আছে, তাদেরকে মনোবল স্ট্রং করার জন্য আমাদেরকে একে হাত দিয়ে এই যে হিন্দু মুসলিমের বিভেদ নিয়ে যে ধরনের কথা হয়েছিল,
যে ধরনের সেটা ছাপায় দিয়ে দিল, দেখলেন আজকে প্রেস কনফারেন্সে, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা, সব জিনিস করুন, কিন্তু ভারতবর্ষ আমাদের দেশ তথা হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে যে বিভেদ তাকে নিয়ে রাজনীতি করবেন না। পাকিস্তান বিরোধী কোনো স্লোগান, মানে পাকিস্তানের মানে পজিটিভ কোনো কথা এখানে চলবে না, কারণ ভারতবর্ষ আমাদের স্বাধীন দেশ। এক্ষেত্রে পাকিস্তান সারা জীবন চায় যে আমাদের ভারতবর্ষ যে জম্মু কাশ্মীরে যে হয় যে লুকিয়ে যে হামলা, সেটা একটা মানে যাতা অবস্থা। আমি সোফিয়ানে ডিউটি করেছিলাম, পুলবামাতে ডিউটি করেছিলাম, এই যে আপেলের যে বাগান সেখানে যারা বার করে চুপ করে গুলি করে দিয়ে ঝটকে সরে যেত, এই যে, এবং আমাদের একটা জিনিস জানি যে পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হলো, আমাদের ইন্টেলিজেন্স প্রচণ্ড স্ট্রং। এক্ষেত্রে বহুজন বহু প্রশ্ন করেছিল, সেই ব্যাপারে আমি যাব না। মানে স্থানীয়রা কোনোভাবে হেল্প করেছে, যেটা বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার যাদের বলা হয়। অ্যাকচুয়ালি যখন আমি ভিতরে যখন ডিউটি করি না, তখন কিছু সংখ্যক গদ্দার দেশের আছে না, তারা কিন্তু হেল্প করে, নাহলে কোনো দিন কোনো দেশ থেকে, পাকিস্তান থেকে এসে এই যে টেরোরিজম এসে কোনো দিন এইভাবে করতে পারবে না। কারণ যদি কোনো রকমভাবে আমাদের হেল্প না পায়, আমাদের যারা কিছু গদ্দার সংখ্যক আছে তারা যদি হেল্প না পায়, এক্ষেত্রে হেল্প করেছে তবেই তারা আসতে পেরেছে। আজকে দেখানো হচ্ছে, আমরা মিডিয়া দ্বারা দেখছি যে ওখানে কি হচ্ছে বলুন তো, যে পাকিস্তানের ঘর ভেঙে দেওয়া হলো, এই যে দেওয়া হচ্ছে ওরা মানে ইন্ডিয়াতে পাকিস্তান ওরা একটা অন্য বার্তা তৈরি করছে, অন্য একটা অ্যাঙ্গেল তৈরি করছে যে সিভিলিয়ানদের মারা হয়েছে, তা নয়, পুরোটাই জঙ্গি ঘাঁটি, পুরোটাই প্রায় 60 জন জঙ্গির মৃত্যু হয়েছে এতক্ষণ আমাদের কাছে যেটুকু খবর আছে। এইটুকু দেখুন, আজকে যে 9টা ঘাঁটি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল আমাদের ভারতবর্ষের সেনা, আমাদের দেশের সেনা, তাদেরকে মনোবল জোগাড় করে, মানে মনোবল দিয়ে তাদেরকে আরও ভয়ঙ্কর, যদি ওরা যদি এরপরে একটা পাকিস্তান একদম যে কমজোর তা নয়, তারা কিন্তু অ্যাটাকশন লুকিয়ে যে অ্যাটাক করা, যে গদ্দারির যে অ্যাটাক করা, সেটা কিন্তু ওরা চেষ্টা করবে, কিন্তু সেটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং তাকে স্ট্রংলিভাবে আমাদের ভারতবর্ষের সেনাকে মনোবলকে স্ট্রং করতে হবে এবং হাতে হাত মিলে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে একত্রিত হয়ে লড়াই করতে হবে এবং তাদের মনোবল মানে উচ্চ করতে হবে, তবেই কিন্তু এখন গোটা দেশ যে প্রত্যাঘাতের অপেক্ষায় ছিল আজ বা গতকাল মধ্যরাতে সেটা হওয়ার পর এখন সবাই হয়তো কিছুটা স্বস্তিতে আছে যে একটা মুহূর্তের জবাব যেটা বারবার বলা হচ্ছিল সেটা হয়তো দেওয়া হয়েছে। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির মুখ ফিরে আসবো, ফিরে এসে আমি রাজকুমারদার কাছে যাবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। অপারেশন সিন্দুর, মধ্যরাত্রে ভারতের বদলা। আমি সরাসরি প্রশ্ন রাখবো রাজকুমার সাহেবের কাছে। রাজকুমার দা, এই অপারেশন সিন্দুর যে নামটা ব্যবহার করা হয়েছে, এবং নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কেন ব্যবহার করা হয়েছে, এবং আজকে যখন প্রেস ব্রিফিং হচ্ছিল বিক্রম মিশ্রির সঙ্গে আরও 2জন মহিলা সেনা আধিকারিক ছিল, তার মধ্যে একজন হচ্ছে কর্নেল সোফিয়া আর একজন হচ্ছে ভাম্বি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও নারী শক্তিকে এখানে সামনে রাখা হয়েছে। এবং যেহেতু 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলাতে অনেক স্ত্রী তাদের হাজব্যান্ডকে হারিয়েছে, তাদের মাথা সিঁদুর মুছে গেছে, হয়তো তারই বদলা হিসেবে আজকে এই অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে। আমি আপনাকে এই প্রশ্ন রাখতে চাইছি যে আজকের এই ঘটনার পর পাকিস্তান হয়তো অনেক কিছু বক্তব্য রাখার চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত সেই তাদের যে আক্রমণাত্মক কোনো বক্তব্য কিন্তু পাকিস্তানের তরফ থেকে আসেনি। এবং ভারত আজকে হয়তো সেটা দেখিয়ে দিয়েছে যে যেটা বারবার এতদিন মুখে বলা হতো যে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই জঙ্গি ঘাঁটিগুলো বরাবর এই জঙ্গি নাশকতা বা জঙ্গি হামলা করে ভারতে ঢুকে, আজকে বোধহয় এই জঙ্গি ঘাঁটি ধ্বংসের মধ্যে দিয়ে গোটা বিশ্বর কাছে ভারত দেখিয়ে দিল যে পাকিস্তান এখনও সন্ত্রাসবাদীদের পক্ষে এবং সন্ত্রাসীদের মদত দিয়ে যাচ্ছে। কীভাবে দেখছেন রাজকুমার দা? হ্যাঁ, নমস্কার। প্রথমেই বলি যে পেহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী সময়ে 140 কোটি ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে আমরা প্রত্যাঘাত নেব, এবং সেই দিনটা আজকে সকালে, এবং আমরা খুব আশ্বস্ত হলাম যেভাবে ভারতীয় সেনা কোঅর্ডিনেটেড ওয়েতে একেবারে নির্দিষ্ট জায়গায় জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে একেবারে নির্দিষ্ট স্থানে নিজেদের গন্তব্যস্থলে ফিরে এসেছে, সেইটা ভারতীয় সেনাবাহিনীকে প্রথমেই কুর্নিশ জানায় যে তারা খুবই দক্ষতার সঙ্গে এবং সাহসের সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং একেবারে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভারত সরকার কিন্তু খুব নির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে একের পর এক প্রথমে ডিপ্লোম্যাটিক ওয়েতে, তারপরে আমরা দেখলাম নদীর জল সেটাকে সিন্ধু নদীর জল আটকে
এবং তার পরবর্তী সময়ে আকাশপথে বাণিজ্য সেগুলোকে বন্ধ করে, মানে একের পর এক যে পদক্ষেপ নিচ্ছে এবং তারপরে সামরিক পদক্ষেপটা কিন্তু নিল, এটা খুব তাৎপর্যপূর্ণ। এটা এই কারণে তাৎপর্যপূর্ণ যে আমরা 2 সপ্তাহ সময় নিলাম নিজেদেরকে গুছিয়ে নেবার জন্য। তৃতীয় বিষয় হচ্ছে, আমি মনে করি যে আজকে সকালে যে জঙ্গিদেরকে আমরা দমন করবার জন্য একটা বিশেষ মিশন, সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করলাম, এটা কিন্তু শুরু, এটা কিন্তু শেষ নয়। তার কারণ হচ্ছে যে পাকিস্তান যে কোনোভাবে প্রত্যাঘাতের চেষ্টা করবে, কিন্তু কতটা করবে, কতটা করতে পারবে না, সেগুলো অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে। তার কারণ পাকিস্তান হচ্ছে একটা দেউলিয়া স্টেট এবং পাকিস্তান একটা হলো স্টেট, যেখানে কারা সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে সেনাবাহিনী সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে। সরকারকে তারা একেবারে অক্ষম করে রেখেছে। এবং পাশাপাশি আইএসআই রয়েছে এবং পাশাপাশি তার সঙ্গে নন স্টেট অ্যাক্টরস রয়েছে। কিন্তু এর মধ্যে প্রাইমারি যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। কিন্তু সেই সেনাবাহিনীর ক্ষমতা আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটু তথ্যের দিকে তাকাই, তাহলে দেখব যে অনেকটাই সীমিত। তার কারণ হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতির যে বেহাল অবস্থা, তাতে তার প্রত্যক্ষ প্রভাব পাকিস্তানের সামরিক ক্ষমতার উপরে পড়েছে। এবং বারে বারে আপনাদের চ্যানেলের আলোচনার মধ্যে দিয়েই উঠে এসেছে যে যদি সরাসরি আউটরাইট ওয়ার হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাহলে 4 দিনের বেশি তাদের কাছে গোলা বারুদ অস্ত্রশস্ত্র মজুদ যা আছে সেটা 4 দিন তারা লড়াই করতে পারবে। সুতরাং এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে পাকিস্তান কত উইক স্টেটের জায়গায় রয়েছে। একটা ফেইল্ড স্টেট, একটা উইক স্টেট, এমন একটা রাষ্ট্র যেটা জঙ্গিদের কে প্রশ্রয় দিয়ে, জঙ্গিদেরকে নার্চার করে একটা রাষ্ট্রের সামগ্রিকভাবে পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, শুধু কয়েক বছর ধরে নয়, কয়েক দশক ধরে। আমি বলবো একেবারে 1947 পরবর্তী সময় থেকে পাকিস্তানে অভ্যন্তরে, বিশেষ করে আরো বেশি করে বলবো 1980 দশকের শেষ, 1990 দশকের থেকে একেবারে তীব্রভাবে তারা যখন দেখলো যে অর্থনৈতিক দিক থেকে ভারতের থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে, তারা যখন দেখলো রাজনৈতিক দিক থেকে তারা পেরে উঠছে না কোনোভাবে, তখন কিন্তু এইটাকে আশ্রয় করে জঙ্গিদেরকে নার্চার করতে তারা শুরু করলো। এবং এই নন স্টেট অ্যাক্টরগুলো এত বেশি এদেরকে মাথায় তুলে দেওয়া হলো যে আজকে তারাই কিন্তু পাকিস্তানে দাপিয়ে বেড়াচ্ছে। এবং লক্ষ্য করুন, খুব ইন্টারেস্টিংলি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবরগুলো প্রকাশিত হচ্ছে, সাধারণ মানুষ তারা কিন্তু এই যুদ্ধ বা এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ তারা সেটাকে সমর্থন করছে না। তারা পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে ভারত বিরোধী কথা বলছে, ভারতকে আক্রমণের কথা বলছে, সেটাকেও সমর্থন করছে না। সুতরাং আম জনতার সমর্থন পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান প্রশাসনের কাছে খুব একটা যে আছে, সেটা কিন্তু আমরা কনভিন্স হতে পারছি না। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান একঘরে হয়ে আছে। সেটা আজকে নতুন নয়, এটা বহু সময় ধরেই। কিন্তু এই পেহেলগাঁও জঙ্গি হামলার মাধ্যমে আরেকবার বিশ্ববাসীর কাছে বার্তা গেল যে পাকিস্তান কিন্তু তার পুরনো যে স্বভাব, পুরনো যে চরিত্র, সেই জায়গা থেকে কিন্তু সরে আসতে পারেনি, বিন্দুমাত্র সরে আসেনি। তাদের যেভাবে তারা জঙ্গিদেরকে প্রশ্রয় দিয়ে আসছিল, জঙ্গিদেরকে নার্চার করে আসছিল, এবং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নাশকতামূলক কার্যকলাপ চালিয়েছে, সেটা আমরা জানি। সুতরাং আজকে যে পরিস্থিতি হয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে, পাকিস্তান প্রত্যাঘাতের চেষ্টা করবে, কিন্তু আমার আগে একজন বক্তা আপনাদের চ্যানেলেই বলার চেষ্টা করলেন যে প্রত্যাঘাত করলে কোথায় করবে, সিভিলিয়ান টার্গেটসদের করবে নাকি মিলিটারি টার্গেটসদের করবে, সেটা কিন্তু পাকিস্তানকে 10 বার ভাবতে হবে। যে ধরনের টার্গেটই তারা করুন, তার সমুচিত জবাব ভারত দিতে প্রস্তুত। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলছি, ম্যাকিয়াভেলি তিনি বলেছিলেন যে শাসক কি ধরনের হতে হবে। তিনি বলেছিলেন শাসককে সিংহের মতন হিংস্র হতে হবে, শৃগালের মতন ধূর্ত হতে হবে। তা সেই হিংস্রতা এবং ধূর্ততা
এই দুটোরই পরিচয় আমাদের সৈন্যবাহিনী কিন্তু দিয়েছে। এবং আগামী দিনে যখনই পাকিস্তানের দিক থেকে কোনো প্রত্যাঘাত আসার চেষ্টা হবে বা পাকিস্তান যখনই চোখ রাঙানির চেষ্টা করবে, আমরা সেই ধূর্ততার সঙ্গে এবং হিংস্রতার সঙ্গে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত। এবং ভারত সরকারও আমাদের যে দফায় দফায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মিটিং গুলো হচ্ছে, নিরাপত্তা উপদেষ্টা কমিটির যে মিটিং হচ্ছে, রাজীব ডোভালের যে কার্যকলাপ আমরা লক্ষ্য করছি, তাতে 24/7 কিন্তু একেবারে আমরা তৎপরতার সঙ্গে যে কোনো সময় পাকিস্তানের যে দিক থেকে যে ধরনেরই প্রত্যাঘাত আসুক না কেন তার জন্য ভারত তৈরি। বেশ 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 আমি আবার একটুখানি মিস্টার দাসের কাছে যাবো, তাকে আমাকে ছাড়তেও হবে। মিস্টার দাস, আমি একটা এই রিলেটেডই একটা কোশ্চেন আপনাকে করছি। অবভিয়াসলি অপারেশন সিন্দুর আমরা দেখলাম এবং ভারত অবভিয়াসলি এই প্রত্যাঘাত করে একটা জবাব তো অবশ্যই দিয়েছে, এবং পাকিস্তান এই জবাবের পাল্টা রিটালিয়েশন যদি করে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই অপারেশন সিন্দুরের পর নিশ্চয়ই আমার মনে হয় যারা সেনা আধিকারিক আছেন, যা সেনা প্রধান আছেন বা এই নিরাপত্তা উপদেষ্টা যারা বৈঠক করেন বারবার, নিশ্চয়ই আরও একটা অপারেশনের প্ল্যান ইতিমধ্যেই হয়তো চোখে ফেলেছে। যদি সেটা হয় তাহলে কি আমরা খুব শীঘ্রই আরও একটা অপারেশন দেখার অপেক্ষায় থাকব? না, আমরা যা করেছি ইট ওয়াজ টু প্রুভ এ পয়েন্ট টু এ সার্টেন এক্সটেন্ট, মানে একটা পয়েন্ট আমরা, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আবার একটা অ্যাটাক করা আমার মনে হয় না। আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান আছে, আমাদের যা অবজেক্টিভ ছিল টু টিচ পাকিস্তানের লেসন। দেখো, যখন কি আমরা একটা লেসন টিচ করি বিয়ন্ড এ পার্টিকুলার থিং, আমরা যদি ওটাকে আরো বেশি করি তাহলে তখন কিন্তু ওয়ার্ল্ড ওপিনিয়ন টার্নস এগেইনস্ট ইউ। পাকিস্তান যদি প্রত্যাঘাত করে তখন আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদের কেউ তখন থামাবে না। কিন্তু আমরা যা পেহেলগামে হয়েছে তার উচিত জবাব তো দিয়েছি, তার বেশি দিয়েছি। তো নখারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, ওদের অনেক মানুষ মরেছে। এখন পর্যন্ত যা খবর আমার কাছে আছে প্রায় 90-এর বেশি লোক মারা গেছে পাকিস্তানে। তো এর বেশি যদি আমরা, আমার মনে হয় না আমাদের যে মিলিটারি, আর্মি, নেভি এন্ড এয়ারফোর্স যারা আছে, we will try and achieve এর বেশি until একটা পাকিস্তানের রেসপন্স না আসে। এই মুহূর্তে আমার মনে হয় না এর বেশি আমরা কিছু করব। বেশ বেশ, অনেক ধন্যবাদ মিস্টার দাস আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। পেহেলগাঁও জঙ্গি হামলার 15 দিনের মাথায় ভারতের এই প্রত্যাঘাত আর বেছে বেছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত 9টি জঙ্গি ঘাঁটিকে যেভাবে ভারত উড়িয়ে দিয়েছে, তারপরে অবভিয়াসলি আজকের দিনটা ভারতীয় সেনাদের জন্য গর্বের দিন, এবং দেশের প্রধানমন্ত্রী আজ মন্ত্রিসভার বৈঠকেও সেই কথাই বলেছেন। এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও কিন্তু আজকে বলেছেন যারা নিরীহ মানুষের প্রাণ কেড়েছে তাদের যোগ্য জবাব দিয়েছে ভারত। শুনবো কি বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। सटीकता, सतर्कता और संवेदनशीलता के साथ कार्रवाई की है। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है, और किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई, जिसके लिए मैं हमारे सेना के जवानों और अधिकारियों को पूरे देश की ओर से मैं साधुवाद देता हूं, और सेना को संपूर्ण संबल प्रदान करने के लिए अपने प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी को भी मैं साधुवाद देता हूं। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। मंत्री श्री नरेंद्र मोदी के नेतृत्व में हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर लॉन्च करके पहले की तरह ही इस बार भी आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। भारत ने अपनी सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है, और हमारी यह कार्रवाई बेहद सोच समझकर सधे हुए तरीके से की गई है। आतंकियों के हौसले पस्त करने के उद्देश्य से यह कार्रवाई महज उनके कैंप्स और
इंफ्रास्ट्रक्चर तक ही सीमित रखी गई है, मैं पुनः हमारे आर्म फोर्सेस के शौर्य को मैं नमन करता हूं। নিঃসন্দেহে সাম্প্রতিককালে সবচেয়ে বড় প্রত্যাঘাত, আমরা উড়ি দেখেছি, আমরা বালাকোট দেখেছি, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর এই প্রত্যাঘাত ভারতের, যা এক কথায় বেনজির। আমি সুজয়বাবুর কাছে যাবো। সুজয়বাবু, আজকে কিন্তু ভারত আরও একটা জিনিস করেছে, যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে যারা জঙ্গি তারাই এই এই আক্রমণে মৃত্যু হচ্ছে, কোনো সিভিলিয়ানদের কিন্তু কোনো গায়ে কোনো আঘাত লাগেনি, কোনো পাক সেনা কর্মীদের ওপর কোনো আঘাত লাগেনি। অর্থাৎ খুব নির্ভুলভাবে এবং বিশ্বে একটা বেনজির দক্ষতার পরিচয় দিয়েছে যে নির্ভুল নিশানায় যে জঙ্গিগুলো আক্রমণ করেছে। মানে হয়তো পাকিস্তান বলার চেষ্টা করছে সাধারণ মানুষ বা সিভিলিয়ানদের মৃত্যু হয়েছে, এটা হয়তো ওরা বাইরে প্রকাশ করার চেষ্টা করছে, কিন্তু আসল অর্থে যেটুকু ভারতের ইনপুট এসছে পুরোটাই এই জঙ্গি ঘাটেগুলো ধ্বংস হয়েছে। কীভাবে দেখছেন এই বিষয়টা? অ্যাকচুয়ালি লস্কর তবা এবং হিজবুল মুজাহিদিন যে টেরোরিজম গ্রুপ আছে, জঙ্গি যারা আছে, তারা কি করে সীমান্তে তারা মানে ট্যাঙ্কি বানিয়ে রাখে এবং তারা সীমান্তে তাদের বসবাসকারী, মানে তারা বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হলো যদি ওদেরকে ধ্বংস না করি তাহলে কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করতে একটু যথেষ্ট মানে প্রথম বাধাটা ওদের কাছে বাধা হবে। কারণ কি দেখুন, ওরা হচ্ছে মানে আমাদের দেশের শত্রু, পাকিস্তানের সবচেয়ে দেশের শত্রু লস্করে তবা এবং হিজবুল মুজাহিদিন গ্রুপ, কারণ ওদেরকে রাস্তার কাঁটার আগে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন পাকিস্তান যদি কোনো রকম বিকল্প কোনো পরিকল্পনা করে তার আগে দেখা যায় অনেকটা ওরা কি বর্বর মতন কাজ করে, মানে সেনা পাকিস্তান সেনার আগে একটা বর্বর মতন কাজ করে জঙ্গি সংগঠন, একদম জঙ্গি সংগঠনের কোনো মানে কি বলবো, ওরা মানে কোনো রকম প্ল্যানিং ছাড়া, কোনো রকম মানে আচমকা যে কোনো টাইম কোনো রকম প্ল্যানিং ছাড়া নয়, আচমকা আঘাত করে এবং ভারতবর্ষের ক্ষতি করা ছাড়া আদার্স বিশেষ করে সিভিলিয়ানদের উপর আক্রমণ করে। সিভিলিয়ানদের মধ্যে আক্রমণ এর আগে কিন্তু এত ছিল না। আমাদের সেনাবাহিনী তথা আমাদের প্যারামিলিটারি ক্ষেত্রে কিন্তু লাগাতার ফায়ারিং চলতে থাকে সীমান্তে, আমরা অনেকে জানি, অনেকে হয়তো মিডিয়ার দ্বারা পাওয়া যায় না। কিন্তু এখন যে সিভিলিয়ানের উপরে যে অ্যাটাক করে, যেটা বোঝাতে চাইলো যে আমরা এই যে বললো না হিন্দু মুসলিমের যে বিভেদের যে মিথ্যাচার নিয়ে সেই প্রতিবাদ যেটা করেছে বলছে, সেটা কতটা সত্য আমি জানি না, কিন্তু জেনে জেনে যে ধরনের কাজ করলো তার জবাব কিন্তু সিন্দুর দিয়ে কিন্তু সেই এই আমাদের যে অপারেশন সিন্দুক দিয়ে কিন্তু প্রমাণ মানে যোগ্য জবাব দেওয়া হলো। এবং আজকে যারা 3 বছর ধরে মানে যারা ঘাঁটি ঘিরে বসেছিল জঙ্গি সংগঠন, তাদেরকে তছনছ করে দিল আমাদের ভারতীয় সেনা। অতএব আমি ভারতীয় সেনাকে আমি কুর্নিশ জানাই, এবং এরপরে যদি কোনো রকম পাকিস্তান ভেবেও থাকে তাহলে কোনো দিন ভাবার আগে 10 বার চিন্তা করতে হবে, কারণ আমাদের ভারতবর্ষের সিস্টেম যদি ঠিক থাকে, আজকে দেখুন কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সকলে একত্রিত হয়ে জয় হিন্দ বলে পুরা দেশের পক্ষে কথা বলছে, এবং পাকিস্তানের যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা প্রত্যেক সিভিলিয়ান থেকে আরম্ভ করে আর্মি, সেনা, বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকে আমরা কিন্তু একদম রেডি আছি। তার ক্ষেত্রে স্টেট পুলিশ এবং সকলেই মানে প্রতিটা ইন্ডিয়ার সব জায়গাতেই আমাদের প্রশাসন পুরা স্ট্রং, কারণ ইটকা জবাব পাথর সে দেওয়া শুরু হয়ে গেছে। যদি এরপরে কোনো রকমভাবে পাকিস্তান ভুলেও যদি চিন্তা করে যে ইন্ডিয়াকে আক্রমণ করব, সেই সাহস আর পাবে না, আর যদি পায় তার আবার মানে যোগ্য জবাব দেওয়া হবে, এটুকুই আমি মনে করি। অতএব আমরা ভাইচারা হয়ে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে ভাইচারা থাকবে, এবং আমরা আর্মির মনোবলকে পুরা একদম মানে তাকতবান করব। অতএব আমরা সবসময় পাশে আছি, দেশের পাশে আছি, দেশের হয়ে কথা বলবো। অতএব আমাদের দেশের বিরুদ্ধে যে কোনোভাবে কথা বলুন না, তাকে দেশদ্রোহী হিসাবে ঘোষণা করা হোক, সেটাও আমি দেশের মধ্যে হয়তো অনেক শত্রু আছে যারা হয়তো শত্রুদের সাপোর্ট করে বা শত্রুদের ইনপুট দেয়। আমি রাজকুমার দাকে জানতে, রাজকুমার দা, আমরা দেখেছি যে ভারত একটা কূটনৈতিক স্ট্রাইক করেছে, যেখানে আকাশসীমা বন্ধ, বাণিজ্য বন্ধ, সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। অর্থনৈতিক দিকে পাকিস্তান এখন যে আস্তে আস্তে আরও বিশ্ব মঞ্চে নিজেদেরকে আরও কোণঠাসা হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গিয়েছে। এবং এরপরে এই ভারতের এই সেনা অভিযান এবং বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া, এই সব কিছু মিলিয়ে পাকিস্তান বর্তমান অবস্থা, তো আপনি যেটা বলছিলেন ওদের যে স্ট্রাকচার, যে সরকার, তারপরে ওদের সামরিক বাহিনী, তারপরে ওদের গোয়েন্দা সংস্থা ISI, এবং তার নিচে এই জঙ্গি সংগঠনগুলো যারা ওদেরকে বর্ম হিসাবে কাজ করতো এবং যাদের দিয়ে ফেদায়ার অ্যাটাক বলুন বা জঙ্গি হামলা বলুন বা নাশকতা কাজগুলো করানো হতো। আজকে বিশ্বমঞ্চে যতটা ওপেন হয়ে গেল পাকিস্তান, কোথাও মনে হয় না যত সময় যাচ্ছে, এমনিতে দেউলিয়া দেশ, পেট্রোলের দাম বেশি, আটার দাম বেশি, গমের দাম বেশি, চালের দাম বেশি, মানুষ কি খাবে জানে না। আজকে ওরা যুদ্ধ করার ক্ষমতা আদৌ আছে কি না এই মুহূর্তে কেউ বলতে পারবে না। শুধু মুখে ওদের আক্রমণাত্মক একটা ভাষণ ছাড়া আর কিছু নেই। সেই জায়গা থেকে পাকিস্তান কতটা সেটব্যাক হলো, এবং
মানে আদৌ যদি ওরা জবাব দিতে চায় বা রিটালিয়েট করার সুযোগ ওদের কাছে থাকবে কি? রেস করেছেন, শুধু সেটব্যাক নয়, এটা পাকিস্তানের ক্ষেত্রে এই লেসনটা খুব দরকার ছিল। কারণ তারা সবসময় যেভাবে, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী যে ভাষায় কথা বলে আসছিল এবং যেভাবে ভারত বিদ্বেষ, এটাকে কিন্তু আজকে জঙ্গিরা যে ভারতকে টার্গেট করেছে তার প্রধান কারণ কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর মদত না থাকলে জেহাদিরা এত ভারত বিরোধী আক্রোশ দেখাতে পারতো না। সুতরাং আজকে আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম, পাকিস্তানের সাধারণ মানুষ সেই কারণে জঙ্গিদের থেকেও বেশি আজকে টার্গেট করছে পাকিস্তানের সেনাবাহিনীকে। কারণ তাদের দেশের যে করুণ অবস্থা, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, এবং তাদের দেশের মধ্যে ইন্টারনাল এত বেশি ডিস্টারবেন্স হয়ে রয়েছে এবং একটা আনএমপ্লয়মেন্ট চরম সীমায় গিয়ে পৌঁছেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এরপরে এই ক্রাইসিসগুলো কিন্তু আরো বেশি করে বাড়বে। তার কারণ হচ্ছে যে ভারতের সাথে যে বাণিজ্যটা বন্ধ হলো, যে সামান্য বাণিজ্য আমাদের সাথে চলছিল, সেটা বন্ধ হওয়ার ফলে ইন্টারনালি সমস্ত জিনিসপত্রের দাম পাকিস্তানে আরো বেশি করে বাড়বে এবং আরো ক্রাইসিসটা বাড়বে। সুতরাং এমতাবস্থায় পাকিস্তানকে তার নিজের ঘর সাজাবার জন্য তারা অলরেডি IMF, ওয়ার্ল্ড ব্যাংকের উপরে প্রচুরভাবে নির্ভরশীল এবং প্রচুর ধার দেনা করে বসে আছে। চীনের সাথে তাদের এমন একটা আঁতাত, সেখান থেকে তাদের বেশি বেরিয়ে আসার পথ তাদের কাছে নেই। সুতরাং তাদের চীন নির্ভরতা ক্রমশ বাড়বে এবং সেই সুযোগটা চীন খুব ভালোভাবে তার জাতীয় স্বার্থে কাজে লাগাচ্ছে। তো সব মিলিয়ে পাকিস্তানের এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিসের দিকে পাকিস্তান কিন্তু এগিয়ে যাচ্ছে। একটা দেউলিয়া স্টেট অলরেডি, এবং তার এক্সিস্টেন্সিয়াল যে ক্রাইসিস সেটা একেবারে ঘনীভূত হচ্ছে। কিন্তু তাতে কিন্তু ভারতেরই ক্ষতি, কারণ আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে বর্ডারটা শেয়ার করছি, সেখানে পাকিস্তানের অস্তিত্ব সামগ্রিকভাবে তো নিশ্চিহ্ন করা যাবে না। সুতরাং সেই দুটো প্রতিবেশী দেশ, যেটা অটল বিহারী বাজপেয়ী বলতেন যে প্রতিবেশী দেশ হিসাবেই থাকতে হবে, সেটাকেই চিহ্নিত করতে হবে। সুতরাং এখন এটাই দেখার যে আগামী দিনে পাকিস্তানের প্রশাসন ঘুরে দাঁড়াবার পথ খুঁজে পায় কিনা এবং ঘুরে দাঁড়াবার চেষ্টা করে কিনা। যদি তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করে, তাহলে সারা পৃথিবী থেকে, ভারত থেকেও তারা সাপোর্ট পাবে পাকিস্তানের ইন্টারনাল মানে নর্মালসিটাকে রেস্টোর করবার জন্য। আর তারা যদি যে পথটা ধরে এগিয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি সেটাই তাদের একমাত্র বিকল্প পথ, তাহলে কিন্তু সারা পৃথিবীর কাছে তারা আরো বেশি করে একঘরে হয়ে যাবে। গুটি মাত্র 3টে বা 4টে দেশ যারা তাদেরকে সমর্থন করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদের নিজেদের স্বার্থে, তারা পাকিস্তানের স্বার্থে, পাকিস্তানের পাশে কিন্তু কেউ নেই। বেশ বেশ, এটা ঠিক যে খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, বরাবরই কিন্তু ভারত পাকিস্তানকে হারিয়েছে। এবং আমরা জানি, যদি ইতিহাস বলে যে কটা যুদ্ধ ভারত পাকিস্তান হয়েছে, তাদের প্রত্যেকটাই তো কিন্তু ভারত জয়লাভ করেছে। আর খেলার মাঠের অভিজ্ঞতা তো আমাদের সবার কাছে আছে। বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত পাকিস্তানকে বারবার হারিয়েছে। ফলে খেলার মাঠের লড়াই বা যুদ্ধের ময়দান পাকিস্তানের সঙ্গে যখন অপোনেন্ট হয়, ভারতের কিন্তু অন্য আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামে বা যুদ্ধের ময়দানে নামে। এবং যখন ভারতের সার্বভৌমত্বে আঘাত করা হয়, ভারতের সাধারণ মানুষের উপরে জঙ্গি হামলা করা হয়, ফেদায়া হামলা করা হয়, তার যোগ্য জবাব যে ভারত দিতে পারে, যে নাও দিস ইন্ডিয়া ইজ নিউ ইন্ডিয়া, এটা কিন্তু মোদির ভারত দেখিয়ে দিয়েছে। কারণ বিগত কয়েক বছরের আমরা যা দেখেছি, যেভাবে বালাকোট, যেভাবে উরি, একের পর এক যোগ্য জবাব বা সার্জিক্যাল স্ট্রাইক বলুন বা এয়ার স্ট্রাইক বলুন আমরা দেখেছি, তার থেকেও ভয়ঙ্কর এই সেনা প্রত্যাঘাত কিন্তু আজকে আমরা দেখেছি। এবং অপেক্ষায় রয়েছি যে অপারেশন সিন্দুর আজকে যেভাবে সাফল্য লাভ করেছে, আগামী দিন পাকিস্তানের কোমর কতটা ভেঙেছে, আদৌ তারা এই যোগ্য জবাব দেওয়ার জন্য সাহস দেখাতে পারবে কিনা, সেই মেরুদণ্ড তাদের আছে কিনা, সেখানেও কিন্তু আমাদের অপেক্ষায় থাকতে হবে। কারণ গোটা দেশ এই মুহূর্তে এক, গোটা দেশের মানুষ আজ সেনাদের জন্য গর্ব করছে। এবং আমার মনে হয় যে 26টা পরিবার তাদের বাড়ির লোককে হারিয়েছে, তাদের কাছে আজকে অত্যন্ত শান্তির দিন। তারা হয়তো এই প্রতিশোধ যদি বলা হয়, এই জবাব তারা হয়তো আজকে দিতে পেরেছে, তা একমাত্র ভারতীয় সেনার মাধ্যমে। আমরাও অপেক্ষায় থাকব যে প্রত্যাঘাত আমরা দেখেছি, আগামী দিন ভারতের এই জবাব যেন বারবার পাকিস্তানকে দেয়, যাতে আর কোনো জঙ্গি হামলা বা কোনো জঙ্গি সংগঠন ভারতে ঢুকে
ভারতের সার্বভৌমত্বে বা ভারতের সাধারণ মানুষের উপর অ্যাটাক করতে না পারে। আমরা অপেক্ষা থাকলাম সেই দিনগুলোর জন্য। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করবো। উপস্থিত সমস্ত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।